সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো এবং সামনে 15 তারিখ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আজকে আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার পূর্বে আজকে আমরা শেষ ক্লাস এবং আজকে আমরা রাইট ফর্ম ভাবে ক্লাস নাম্বার 5 ইতিমধ্যে আমরা ক্লাস 4 পর্যন্ত করে ফেলেছি এবং যেখানে আমরা দেখেছি কিভাবে আমরা রাইট ফর্ম ভাবে খুব সহজেই কম সময়ে এবং খুব সহজে বুঝে উত্তর করতে পারি। আজকে আমরা কাজ করব, গতদিনই বলেছিলাম যে আমরা আজকে পার্টিসিপল জিরান, দ্যাট মিনস রাইট ফর্ম ভাবে আমরা ভার্ব প্লাস আইএনজি কখন বসাবো সেই নিয়মটা নিয়ে আলোচনা করব। প্রথমেই কথা যে আমাদের একটু সবসময় কনফিউজিং একটা জিনিস থাকে, সেটা হচ্ছে পার্টিসিপল এবং জিরান। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি আসলে কোনটা পার্টিসিপল কোনটা জিরান, এবং সবসময় মাথায় রাখতে হবে পার্টিসিপল মানেই যে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি এটা না, আবার জিরান মানেই যে আমি সব ধরনের ভার্ব প্লাস আইএনজিকে জিরান বলবো এটাও না। এটার জন্য তোমাকে একটু জানতে হবে যে আসলে আমরা কখন ভার্ব প্লাস আইএনজিকে পার্টিসিপল বলবো এবং কখন ভার্ব প্লাস আইএনজিকে জিরান বলবো। প্রথমত ভালো মতো খেয়াল করো, এই কনফিউশনটা দূর হয়ে গেলে তোমার আর এইটা নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে প্রথমে খেয়াল করো পার্টিসিপল। হোয়াট ইজ পার্টিসিপল? যখন ভার্ব প্লাস আইএনজি ভার্বের কাজ করে। জিরান যখন ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে। তার মানে আমরা বুঝতে পারছি দুটাকেই আমরা ভার্ব প্লাস আইএনজি দুটাই নাম আমরা বলতে পারি জিরান বা পার্টিসিপল। কিন্তু পার্থক্য হচ্ছে কি, যখন ভার্ব প্লাস আইএনজিটি ভার্বের মতো কাজ করবে, তার মানে কোনো কিছু করা বোঝাবে, আর ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে তার মানে কোনো কিছু নাম বোঝাবে, তাহলে আমরা তখন সেটাকে বলবো জিরান আর পার্টিসিপল। তাহলে প্রথমে কি দেখছি, ভার্ব প্লাস আইএনজি যখন ভার্বের কাজ করে, তাহলে উদাহরণ দেখো, হি ইজ গোয়িং টু মেক এ প্ল্যান। এখানে আমরা ভার্ব প্লাস আইএনজি দেখতে পাচ্ছি গোয়িং। তাহলে আমরা যদি এটা উত্তর করি তাহলে কি করতে যাচ্ছে, সে একটি পরিকল্পনা তৈরি করতে যাচ্ছে। তাহলে কি করছে, করতে যাচ্ছে। তাহলে এই যে জিনিসটা, তার মানে সে যাচ্ছে করছে এটা বোঝাচ্ছে। এই জন্য এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আমরা বলবো পার্টিসিপল। আর সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানেও ভার্ব প্লাস আইএনজি আছে। তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ মানে সাঁতার একটি ভালো ব্যায়াম। তাহলে এখানে সাঁতারের পরে দেখো ভার্বে ইজ আছে। আমরা কি জানি সাধারণত ভার্বের পরে, তার মানে বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে। আর এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সে প্রথমে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে এবং পরে আছে ভার্ব। এবং এই যে সাঁতার জিনিসটা হচ্ছে একটা ব্যায়ামের নাম, তাহলে বলছি কি সাঁতার একটি ভালো ব্যায়াম। তাহলে এই যে এটা দিয়ে আমরা বুঝতে পারছি এটা একটি নামের কাজ করছে। তাহলে এই ধরনের শব্দগুলোকে ভার্ব প্লাস আইএনজিগুলোকে আমরা বলবো জিরান। আর উপরে যেটা দেখতে পাচ্ছি কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা দিয়ে আমরা বলবো কি পার্টিসিপল। আশা করি তোমাদের পার্টিসিপল জিরান্ডের কনফিউশন পুরোটাই দূর হলো। আবার একটু রিভিউ করি কিভাবে। যখন দেখবো ভার্ব প্লাস আইএনজি দিয়ে কোনো কিছু করা বোঝাচ্ছে তখন আমরা এটাকে বলবো পার্টিসিপল, আর যখন দেখবো কোনো কিছু নাম বোঝাচ্ছে তখন সেটা হচ্ছে জিরান। আশা করি খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের যে রুলসের ক্ষেত্র, রুলসের সেক্টরের মধ্যে যাব। রুলস আমাদের করার কথা আজকে আমাদের ভার্ব প্লাস আইএনজি আমরা কখন বসাবো। যদি আমরা দেখি বি ভার্ব নাই, তারপরেও আমাদেরকে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। কোন কোন ক্ষেত্রে আমরা এটা বসাবো আমরা আগে শিখেছি। বি ভার্বের পরে যদি দেখি সাবজেক্ট নিজে কাজ করে তাহলে বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। কিন্তু যখন দেখবো বি ভার্ব নাই কিন্তু তারপরেও আমরা সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি বসাবো, বা দেখছি বসিয়েছে, কেন বসিয়েছে সেই কারণগুলো দেখব এবং আমরা পরবর্তী ওই নিয়ম ফলো করে আমরা পরীক্ষাতে বা আমরা প্রশ্নের উত্তরে লেখার চেষ্টা করব। তাহলে আজকের আমাদের রুলস কি, পার্টিসিপল এবং জিরান মানে ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার কিভাবে আমরা করব। তাহলে আশা করি সবাই নোট খাতা নিয়ে রেডি আছো। রুলস সিরিয়ালি করা আছে, ক্লাস 5 দিয়ে তোমরা রুলসগুলো তুলবে। তাহলে প্রথম রুলস খুব সহজ নিয়ম, যদি সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব বলতে আমরা কি শিখেছিলাম, হ্যাঁ পরিবর্তনশীল ভার্ব বা মূল ভার্ব। থাকে তাহলে
অন্য, ভালো ভাষায় লিখি অপর ভার্বটি, অপর ভার্ব প্লাস আইএনজি বা টু প্লাস ভার্ব হয়। তাহলে আমরা যখনই দেখবো সেন্টেন্সে একটি মূল ভার্ব আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, কিংবা মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, পরিবর্তনশীল ভার্ব আছে, কিন্তু আরেকটি ভার্ব বসাতে বলেছে, তাহলে আমরা কি করব, সেই ভার্বটাকে পার্টিসিপল ফর্ম বা জিরান ফর্ম বা টু প্লাস ভার্ব ইম্পিরেটিভ ফর্ম করব। যেমন I saw him. Reading a book. তাহলে উদাহরণটিতে খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি একটি ভার্ব আছে স, এবং এটা পরিবর্তনশীল। কিভাবে বুঝলাম? স এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, সেটা পরিবর্তন হয়ে পাস্ট হয়েছে স, তার মানে এটি হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে একটি ফাইনাইট ভার্ব আছেই, আবার বলেছে আমাদেরকে ভার্ব একটা বসাতে। তাহলে আমরা এই যে রিড ভার্বটার সাথে আইএনজি করেছি, বা তুমি টু রিডও করতে পারো, যে আই স হিম টু রিড এ বুক। এবার টু রিড বলতে করছে, করবে, এরকম কিছু বোঝায়, এমন কোনো কিছু প্রতি বোঝায়। আর চলমান বুঝাইলে তখন আমরা রিডিং বুঝাবো। ঠিক আছে, এই উদাহরণটি তোমরা অনেকভাবে দেখবা। হি came to the room smiling. এখানে কেম পাস্ট ফর্ম বা একটি পরিবর্তনশীল ভার্ব। এবার স্মাইলিং, স্মাইল মানে হাসা বা হাসছে, হাসতেছে, সেইভাবেই এই সেন্টেন্সটা মানে হচ্ছে সে রুমে হাসতে হাসতে প্রবেশ করলো। তার মানে এই যে একটি ফাইনাইট ভার্ব আছে আর একটি ভার্ব ছিল, এই কারণে আমরা এটাতে ভার্বের সাথে আইএনজি করলাম। আশা করি খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আজকের দিনের পরবর্তী নিয়ম আবার একটু রিভিউ করি। যদি দেখি একটি সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব আছে, মাথায় রাখতে হবে একটি সেন্টেন্স বা ক্লজ অবশ্যই তার মধ্যে কোনো কনজাংশন বা কানেক্টর থাকবে না। তাহলে একটি সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব বা পরিবর্তনশীল ভার্ব আছেই, অন্য কোনো ভার্ব বসাতে বলে তাহলে অপরটি কী করতে হবে, টু প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তাহলে উদাহরণে আমরা দেখলাম আই স হিম রিডিং এ বুক, আবার হি কেম টু দ্য রুম স্মাইলিং বা লাফিং। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এবার আজকের দ্বিতীয় নিয়ম খুব ভালো মতো খেয়াল করো, এবং তোমাদেরকে এই নিয়মগুলো করার সাথে সাথে খুব ভালো মতো মুখস্থ রাখতে হবে, এবং কিভাবে প্রয়োগ করলে তুমি সফল হবে সেটার টেকনিক তুমি নিজস্বভাবেও বানাতে পারো। আমি যা বলছি এগুলো সবই সহজ, এছাড়াও যদি তোমার মনে হয় তুমি আরও সহজ কিছু বানাতে পারবে, সেইভাবে মুখস্থ করে ফেলবে। এবার আমরা দেখব কিছু শব্দ, বাই, উইথ, উইদাউট, for, from, while, before, after, with a view to, look forward to, ইত্যাদি। এর ঠিক পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এবার তোমাদের কাজ হচ্ছে এই শব্দগুলো খুব সুন্দর করে মনে রাখা, এবং খুব ভালো মতো খেয়াল করো এগুলোর মধ্যে কিছু আছে শব্দ প্রিপোজিশন, কিছু আবার অ্যাডভার্বিয়াল। ভালো মতো খেয়াল করো, বাই, উইথ, উইদাউট, ফর, ফ্রম, হোয়াইল, বিফোর, আফটার, উইথ এ ভিউ টু, এটা সম্পূর্ণটা একসাথে, এটা খেয়াল রাখতে হবে, শুধু টু না, উইথ এ ভিউ টু,
লুক ফরওয়ার্ড টু, এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা আমরা প্রিপোজিশন ফ্রেজও বলতে পারি। এই ফ্রেজগুলো বা এই শব্দগুলো এছাড়াও ইত্যাদি মানে এছাড়াও আরও অনেক শব্দ আছে, অনেক সময় দেখবা তোমরা পরবর্তীতে আরও যখন পড়বা তখন আরও ক্লিয়ার হবে। আমি স্যাম্পল হিসেবে বা যেগুলো আমরা খুব বেশি দেখতে পাই ব্যবহার সেগুলোই লিখলাম, এছাড়াও আরও অনেক আছে। তাহলে এই শব্দগুলো ঠিক পরে তোমাকে এই বিষয়টা খুব ভালো মতো মাথায় রাখতে হবে, ঠিক পরে তার মানে এই শব্দটা আছে তারপরেই তোমাকে ভাব বসাতে হবে। তার মানে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সের শূন্যস্থান যদি থাকে, শূন্যস্থানের আগে আমরা যদি দেখতে পাই এই শব্দগুলোর কোনোটা আছে, তাহলে কি করব, ওই ভার্বটার সাথে আইএনজি করব। আশা করি খুব ভালো মতো বুঝতে পেরেছ। এবার উদাহরণটা খেয়াল করো, আমরা যেগুলো খুব কমন বা খুব সহজেই দেখতে পাই বেশিরভাগ সময়, তাহলে এখানে দেখো বাই রিডিং আই ক্যান লার্ন, বাই রিডিং আই ক্যান লার্ন, যে পড়ার মাধ্যমে আমি শিখতে পারি। তাহলে দেখতে পাচ্ছি এই যে শব্দগুলোর মধ্যে বাই বাই আছে এখানে, এই জন্য পরে যে ভার্ব রিডটা ছিল এটার সাথে কী করলাম, আইএনজি যোগ করলাম। এবার আমরা যদি দেখি বিফোর, হি called me এবার দেখো বিফোর, বিফোর শব্দটি আছে সেন্টেন্সের মাঝখানে। আমরা বিফোরে আরও স্ট্রাকচার শিখেছি যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স শিখেছি, কিন্তু এখানে কিন্তু খেয়াল রাখতে হবে বিফোরের কি আছে, ঠিক পরেই ভার্বটা ছিল। আর যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্সে শিখেছিলাম বিফোরের পরে একটা সাবজেক্ট ছিল এবং দুটি ক্লজ আলাদা ছিল, সেখানে অন্যরকম স্ট্রাকচার। আর যখন দেখবো এই বিফোর শব্দটা ঠিক সাথেই ভার্বটা আছে, তাহলে কি করব, ওই ভার্বের সাথে আইএনজি করব। তাহলে হি কল্ড মি বিফোর লিভিং দ্য রুম, এটা যেন খুব ভালো মতো খেয়াল থাকে। এই বিফোর, আফটার, হোয়াইল এগুলো শব্দর পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমাদের কি করতে হবে, ওই ভার্বটার সাথে আইএনজি করতে হবে। আর যদি সাবজেক্ট থাকে তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে যে নিয়মগুলো শিখেছিলাম সেই হিসাবে করতে হবে। তাহলে আশা করি খুব ভালো মতো বুঝতে পেরেছ। এই যে স্থানগুলো বাই, বিফোর, এইসব জায়গাতে এই শব্দগুলো যেটাই থাকুক ঠিক পরেই যদি ভার্ব বসাতে হয় তার মানে তুমি ভার্বের সাথে আইএনজি করবে। এবং আশা করি খুব ভালো মতো বুঝতে পেরেছ। এবং তোমরা একটু খেয়াল করলে দেখবা কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, এই ক্ষেত্রে আবার অনেক সময় আমরা এগুলা কানেক্টরসের মধ্যেও পাবো। সেই সব জায়গার ক্ষেত্রে, সব ক্ষেত্রে এই ভার্বের এই রূপগুলা খুবই জরুরি। এবং এটা জানা রাখা মানেই তোমার জন্য 5 থেকে 6 মার্কের অ্যান্সার তুমি 100 মার্কের মধ্যে করতে পারবে। তাহলে আজকের দিনের আমরা শেষ রুলের নিয়মের দিকে যাব। এবং আশা করি এই যে আমরা ভার্ব প্লাস আইএনজি বা পার্টিসিপল জিরান্ড এর যে নিয়মগুলো দেখছি আজকে, এই নিয়মগুলো দিয়ে তুমি খুব সহজেই রাইটিংয়ের ক্ষেত্রে, ফ্রি হ্যান্ড রাইটিং যখন তুমি করতে যাবে, রাইটিংয়ের ক্ষেত্রে অথবা গ্রামাটিক্যাল সলভের ক্ষেত্রে, অথবা ফার্স্ট পেপারে আমাদের টেবিল থাকে, সেকেন্ড পেপারের টেবিল থাকে, এইগুলো ম্যাচিংয়ের ক্ষেত্রে তুমি অনেক সহজতা পাবে। এবার আমাদের আজকের দিনের শেষ নিয়ম, যদি সেন্টেন্স এর শুরুতেই ভার্ব বসাতে হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্ব বসে। সহজ কথা, খুব সহজ। আমি যখনই দেখবো সেন্টেন্স শুরু হয়েছে এবং প্রথমেই শূন্যস্থান দেওয়া আছে, আমাকে ভার্ব বসাতে হবে, তার মানে আমি ভার্ব প্লাস আইএনজি করব। যেমন আমরা উদাহরণে দেখে ফেলেছি, রিডিং is a good habit.
তাহলে দেখো এখানে দুটি সেন্টেন্সে আমি দুটো উদাহরণ দিলাম। রিডিং ইজ এ গুড হ্যাবিট, ঠিক আছে, এবং পরেরটা দেখো টু রিড বুকস ইজ গুড ফর আস। তাহলে এখানে দুটি দেখালাম তোমাদের। এবার এখানে দেখো টু রিড, এরপরে একটি নাউন ছিল, এই জন্য আমরা এখানে টু রিড করেছি। আর যদি দেখি যে নাই শুধু ভার্বটা আছে, তাহলে কি করেছি ভার্ব প্লাস আইএনজি। তাহলে খুবই সহজ নিয়ম, আমরা যখনই দেখব সেন্টেন্সটা শুরু হচ্ছে তখনই শূন্যস্থান দেওয়া, তার মানে আমি যে ভার্বটা বসাবো তার সাথে আইএনজি করব। আর যদি দেখি সেন্টেন্সটা শুরু হয়েছে তারপরে একটা নাউন দেওয়া আছে, তাহলে টু প্লাস ভার্ব করব। তাহলে আশা করি তোমরা এই ক্লাসটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার পরে আমরা আবার অন্য একটি টপিক নিয়ে শুরু করব। রাইট ফর্ম অফ ভার্বের এই যে আমাদের ধারণাগুলো, এই ধারণাগুলো থাকলেই তুমি 10টা শূন্যস্থানের মধ্যে কমপক্ষে 5টা থেকে 6টাই খুব সহজে উত্তর করতে পারবে। এর আগে কমপ্লিটিং সেন্টেন্সের হয়েছে, এগুলা রুলস এবং ওই রুলসগুলো মাথায় রাখলে তুমি আশা করি 5-এ 5 নাম্বারই পাবে। তাহলে পরবর্তী পরীক্ষা ভালোমতো দাও এবং পরবর্তী ক্লাসগুলোর জন্য প্রস্তুতি নাও। ততদিন পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ।